ডক্টর এফ এম মমতাজুল হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ নিউরো সার্জারি, রাজশাহী মেডিকেল কলেজ। আমাদের আজকের টপিকস স্পাইনাল ইনজুরি। গতদিন আমরা একটা ক্লাস নিয়েছিলাম হেড ইনজুরির উপরে। শুরু করি। স্পাইনাল ইনজুরি এটা সভ্যতার শুরু থেকেই এটা বেশ বড় একটা রোগ হিসাবে পরিচিত ছিল। এমনকি প্যাপিরাসেও এটার বর্ণনা আছে, সেটার একটা প্রমাণ। এটা প্যাপিরাসে যে ছিল প্যারাপ্লেজিয়া সম্পর্কে তারা লিখে গেছে। তার মানে এটা ইতিহাসের অনেক আগে থেকেই স্পাইনাল ইনজুরি সম্বন্ধে মানুষের ধারণা ছিল। এটা আগে ধারণা ছিল যে অ্যান এলিমেন্ট নট টু বি ট্রিটেবল, তার মানে এই ধরনের রোগের চিকিৎসা হয় না বলে মানুষ মনে করত, কারণ বেশিরভাগ লোকজনই মারা যেত। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে 90% ডাইড উইদিন 1 year। যারা স্পাইনাল ইনজুরি ভুগেছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেটা ডিজাস্টার ছিল, তার 90% 1 year-এর ভিতরে মারা গেছে। এখন সেরকম দিন নাই। এখন এটা আধুনিক, মানুষ যত আধুনিক হচ্ছে, এটা ট্রিটমেন্ট আধুনিক হচ্ছে এবং মানুষ এখন সার্ভাইভ করতে পারে। কজেজ অফ স্পাইনাল ইনজুরি আমরা যদি এটা ক্লাসিফাই করি, যে কোনো, এটা আমাদের দেশের স্টাডি না, বাইরের একটা স্টাডি। তাতে প্রথম কারণ হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। সেখানে 45% কজ ওরা বের করছে। কার, ভ্যান, কোচ, লরি, মোটরসাইকেল ডেঞ্জারাস ভেহিকল। এটা আমরা আগেও বলেছি, হেড ইনজুরি এবং স্পাইনাল ইনজুরির অন্যতম একটা কারণ মোটরসাইকেল, সাইকেল, পেডেস্ট্রিয়ান, এরোপ্লেন, হেলিকপ্টার ইত্যাদি। সেলফ হার্ম, ক্রিমিনাল অ্যাসল্ট, ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট। ডোমেস্টিক হলো ফলস ডাউন স্টেয়ার্স ফ্রম ট্রিজ অর ল্যাডার্স। এটা আমাদের উত্তরাঞ্চলে অর্থাৎ রাজশাহী অঞ্চলে খুবই কমন, যে আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ বা অন্য কোনো জায়গায় আম গাছ থেকে পড়ে প্রচুর পরিমাণ স্পাইনাল ইনজুরি রোগী আসে। আর একটা হয় যে ডাব গাছে মানুষ ডাব পড়ার জন্য উঠে, তারপরে এখান থেকে পড়ে যায়। আরেকটা হলো যে ওয়ার্কিং ক্লাস, যারা হাই রাইজ বিল্ডিং এ কাজ করে, এখান থেকেও সেফটি মেজার না থাকার কারণে তারা পড়ে যেয়ে স্পাইনাল ইনজুরিতে ভোগে। এটা আমরা বলছি অ্যাক্সিডেন্ট অ্যাট ওয়ার্কস, ফলস ফ্রম স্ক্যাফোল্ডিং অর ল্যাডার্স, ক্র্যাশ ইনজুরিজ অ্যাট স্পোর্ট। এইটা একটা গুরুত্বপূর্ণ আমাদের ইয়াং জেনারেশনের জন্য। ডাইভিং ইনটু শ্যালো ওয়াটার। আমাদের ওয়ার্ডে এখনো 2টা রোগী ভর্তি আছে, যারা অল্প পানিতে বুঝতে পারেনি যে এটা পানির গভীরতা কত, ডাইভ দিয়েছে, ঘাড়ে সার্ভাইকাল ইনজুরি নিয়ে তারা চলে আসছে। বাইরের দেশে রাগবি, আমাদের দেশে রাগবি তো খেলা হয় না, হর্স রাইডিং এগুলো নাই। মিসসেলেনিয়াস হলো জিমন্যাস্টিক্স, মোটর কার্স, স্কিং। সো আমাদের কমন জিনিসটা মাথায় রাখতে হবে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এর ভিতরে মোটরসাইকেল। দেন হলো fall from height, just like from mango tree or coconut tree, and then diving into shallow water. এই তিনটা আমাদের ইয়েতে খুব কমন। স্পাইনাল কর্ড বা স্পাইনাল কলামকে যদি আমরা ভাগ করি, 3টা ভাগে ভাগ করি, সার্ভাইকাল, ডরসাল অ্যান্ড লাম্বোসাইকেল, 3টা পার্ট। এখন স্পাইনাল কর্ড ইনজুরি আমরা হেড ইনজুরির সাথে যেমন অ্যাসোসিয়েটেড ইনজুরি পেয়েছি, স্পাইনাল কর্ড ইনজুরির ক্ষেত্রেও সেরকম অ্যাসোসিয়েটেড ইনজুরি থাকবে। তার মানে যে কোনো ইনজুরির পেশেন্টকেই আমাদেরকে প্রথমেই যেটা ভাগ করতে হবে, ATLS প্রোটোকলে দেখতে হবে, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট প্রোটোকলে ফেলতে হবে, এবং অন্যান্য যে অ্যাসোসিয়েটেড ইনজুরি আছে সেটাকেও সব সময় এটা মাথায় রাখতে হবে। অলওয়েজ কি রাখতে হবে? এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। তার মানে অন্যান্য ইনজুরি তার থাকতেই পারে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হবে আর অন্য ইনজুরি থাকবে না, এটা খুবই অস্বাভাবিক। সো স্পাইনাল কর্ড ইনজুরি কি সাথে আর কি থাকতে পারে? হেড ইনজুরি, কমা অফ মোর দ্যান 6 hours ডিউরেশন, ব্রেন কনটিউশন অর স্কাল ফ্র্যাকচার। চেস্ট ইনজুরিজ থাকতে পারে, রিকোয়ার্ড অ্যাক্টিভ ট্রিটমেন্ট। অ্যাবডোমিনাল ইনজুরিজ রিকোয়ারিং ল্যাপারোটমি, লিম্ব ইনজুরিজ, এই জিনিসগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এখন আসো ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামে আমরা বললাম যে 3টা পার্ট, সার্ভাইকাল, থোরাসিক, ডরসাল। থোরাসিক আর ডরসাল একই নাম, থোরাসিক আর ডরসাল। এটা খুব কমনলি থোরাসিক অ্যান্ড ডরসাল বলা হয়। দেন লাম্বোস্যাক্রাল। ভার্টিব্রাল কলামটা আমরা যদি অ্যানাটমিক্যালি আমরা চিন্তা করি, তাহলে ইটস এ মোবাইল কলাম, এবং এটা একটা সেগমেন্টে যদি আমরা ভাগ করি, তাহলে এটা হলো কম্পোজড অফ মোশন সেগমেন্টস। এই স্পাইনের যে বায়োমেকানিক্স, এইটা
আমাদের জানাটা ইম্পর্টেন্ট এই জন্য যে ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা খুব মেনটেন করার জন্য আমরা চেষ্টা করি যে বায়োমেকানিক্স। আচ্ছা, এখন হলো মোশন সেগমেন্টসটা আমরা যদি ভাগ করি তাহলে টু অ্যাডজাসেন্ট ভার্টিব্রাকে আর ইন্টারভার্টিব্রাল ডিস্ক অ্যান্ড ইটস লিগামেন্টস, এই তিনটা জিনিস নিয়ে আমরা একটা মোশন সেগমেন্টস হিসাবে চিন্তা করতে পারি। টু অ্যাডজাসেন্ট ভার্টিব্রা, তাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক অ্যান্ড লিগামেন্ট এখানে দেখানো হয়েছে। এটা হলো ভার্টিব্রাল বডি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আরেকটা ভার্টিব্রাল বডি, দুইটা। দেন সাইডে যে জয়েন্টটা, উপরের ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস অ্যান্ড নিচেরটার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস মিলায় যে ফ্যাসেট জয়েন্ট, অ্যান্ড এই যে যেখান থেকে বডির সঙ্গে ল্যামিনাটা লাগানো থাকে সেই জায়গাটার নাম হলো পেডিকল। পেডিকল মানে আমরা বাংলায় বলি এটা হলো বোটা। যে কোনো গাছের মূল কাণ্ডের সঙ্গে পাতাটা লাগানো থাকে যে অংশটা দিয়ে, সেটাকে আমরা যেমন বলি বোটা বা বৃন্ত ভালো বাংলায়, সেটাকে ইংরেজিতে বলে পেডিকল। এই পেডিকল আমাদের নিউরোসার্জন বা স্পাইনাল সার্জনদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই জন্য এটা মনে রাখতে হবে। তাহলে ভার্টিব্রাল বডি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ফ্যাসেট জয়েন্টস, পেডিকল, এই কয়েকটা জিনিস আমাদের খুব ভালো করে চিনতে হয়। নেক্সট, এখানে কিছু লিগামেন্ট আছে। একটা জিনিসকে আরেকটা জিনিসের সঙ্গে কানেক্ট করতে গেলে ন্যাচারালি কিছু দড়ি, কিছু দড়াদড়ি লাগবে, সেটাই হলো লিগামেন্টস। লিগামেন্টের ভিতরে আমরা অ্যান্টেরিয়র লংজিটুডিনাল লিগামেন্ট 1 নম্বরে, 2 নম্বরে পোস্টেরিয়র লংজিটুডিনাল লিগামেন্ট, 3 নম্বরে যদি আমরা বলি যে ফ্যাসেট জয়েন্ট ক্যাপসুল একটা লিগামেন্ট থাকে, 4 হলো ইন্টারস্পাইনাস লিগামেন্ট, দুইটা স্পাইনের মাঝে, এটা স্পাইনাস প্রসেস, এটা স্পাইনাস প্রসেস, দেন ইন্টারস্পাইনাস লিগামেন্ট, দেন সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। তাহলে ফ্রম একেবারে যদি আমরা পিছন থেকে চিন্তা করি, সুপ্রাস্পাইনাস, দেন ইন্টারস্পাইনাস, দেন ফ্যাসেট জয়েন্ট ক্যাপসুল, দেন posterior longitudinal ligament, then anterior longitudinal ligament। এই হলো আমাদের একটা মোশন সেগমেন্ট। টু অ্যাডজাসেন্ট ভার্টিব্রা, ইন্টারভার্টিব্রাল ডিস্ক অ্যান্ড ইটস সারাউন্ডিং লিগামেন্টস। আচ্ছা, এখন একটা লোক উপর থেকে পড়ে গেল বা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলো, এখানে কোন জায়গাটা কমনলি ফ্র্যাকচার হয়, কোন জায়গাটা কমনলি ভালনারেবল, কোন জায়গাটা কমনলি ভাঙে, এই কথাটা বোঝার জন্য খুব এটা প্রশ্ন করা হয় মাঝে মাঝে, কোন জায়গাটা মোস্ট কমনলি ভাঙে। এটা হলো যে ট্রানজিশনাল জোন, অলওয়েজ ট্রানজিশনাল জোন ইজ ভালনারেবল। যেমন একটা ছেলে, তার আমরা যেটা বলি টিনেজটা কেমন 13 to 19, তাই না? এটা হলো ট্রানজিশনাল জোন। একটা ছেলে কৈশোর থেকে যৌবনে যাচ্ছে, এটা একটা ট্রানজিশনাল জোন। এই সময়টা তার জন্য ভালনারেবল। এই সময় সে ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। তাকে যদি যত্ন না নেওয়া হয় তাহলে সে খারাপের দিকে যাবে। এই জন্য তার এজটা যেমন ভালনারেবল, যে কোনো ট্রানজিশনাল জোন, যে কোনো বই পুস্তকে বা যে কোনো বডির যে কোনো ট্রানজিশনাল জোন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রানজিশন হচ্ছে, সেই জায়গাটা অলওয়েজ ভালনারেবল। কেমন ট্রানজিশন জোন? সার্ভাইকাল থেকে ডরসাল যাচ্ছে, তার মানে C7 T1, C6 C7 এই পোর্শনটা। আর T12 থোরাসিক 12 বা ডরসাল 12 থেকে লাম্বার 1, এই যে ট্রানজিশনাল জোন। কি জন্য এটা ট্রানজিশনাল জোন বলছি? সার্ভাইকাল সেগমেন্টটা মোবাইল আর ডরসাল সেগমেন্টটা ইমোবাইল, সাধারণত মানে ইমোবাইল, কম মুভমেন্ট করে। আর লাম্বোসেক্টাল রিজিয়নটা আবার মোবাইল। তাহলে একটা ইমোবাইল সেগমেন্ট আর মোবাইল সেগমেন্টে যে ট্রানজিশনাল পয়েন্ট, এইটা ভালনারেবল। একইভাবে D12 এবং L1, এইটা মোস্ট কমনলি উপর থেকে পড়লে মোস্ট কমনলি ভাঙে। তাহলে ট্রানজিশনাল জোন বলতে আমরা এটাই বুঝি, সার্ভাইকোথোরাসিক জাংশনটা আর থোরাকোলাম্বার জাংশন, অর্থাৎ C7 T1 অথবা C6 C7 অ্যান্ড দেন T12 L1, থোরাসিক 12 L1 বা D12 L1। T এবং D সিনোনিমাসলি ইউজ হয় থোরাসিক অর ডরসাল, এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন একটা স্পাইনাল কলাম যে ভাঙার পরে আমরা একটা জিনিস খুব কমনলি ইউজ করি, সেটা হলো ভাঙাটা কি স্টাবল অর আনস্টাবল। স্টাবল মানে কি? মানে ভেঙে গেছে কিন্তু এটা খুব বেশি মুভমেন্ট হবে না, নড়াচড়া হবে না, এটা এইভাবে হিল হবে, এটার জন্য হয়তো অ্যাক্টিভলি কিছু করতে হবে না। দিস ইজ কল্ড স্টাবল। এই স্টাবিলিটা, এই জন্য আমরা এইটা অ্যাসেস করি যে স্টাবল কিনা। স্টাবিলিটিটা অ্যাসেস করার জন্য অনেকগুলো পয়েন্ট আছে। সেসব পয়েন্টের দিকে যাওয়ার আগে আমরা মোস্ট কমনলি যে জিনিসটা আমরা ধরে নিই সেটা হলো 3 কলাম থিওরি।
ভার্টিব্রাল বডি বা স্পাইনাল কলামের কলাম যেটা আছে সেটা 3 কলাম থিওরি। 3 কলাম থিওরি হলো আমরা ধরে নিয়ে 3টা কলাম আছে, অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র, ইজি টু রিমেম্বার, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডল। 3টা কলামের একটা কলাম যদি ভাঙে তাহলে এটা স্টেবল, হয়তো এর জন্য আমাদেরকে কোনো ইন্টারভেনশনে যেতে হবে না ইউজুয়াল। কিন্তু যদি 2টা কলাম একসঙ্গে ভাঙে তাহলে আমরা ধরে নিই এটা আনস্টেবল। And when it is unstable, it must be stabilized. স্টাবিলাইজেশনের অনেক প্রক্রিয়া আছে, সেটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, বাট যখন 2টা কলাম ভাঙবে একসঙ্গে তখন আমরা ধরে নিই এটা আনস্টেবল ফ্র্যাকচার। সেই ক্ষেত্রে ইন্টারভেনশনের প্রয়োজন হতে পারে। তাহলে কোনটুকু আমরা বলবো? অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র কতটুকু? বডি, আমরা আগেই বলেছি বডি, ভার্টিব্রাল বডি অ্যান্ড ডিস্ক এর হাফ, অ্যান্টেরিয়র হাফ, অ্যান্ড সাথে একটা লিগামেন্ট আছে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, পুরোটা জুড়ে থাকে। তাহলে এই অ্যান্টেরিয়র হাফটা হলো আমাদের অ্যান্টেরিয়র কলাম, বডির অ্যান্টেরিয়র হাফ, বডি অ্যান্ড সাথে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা থাকবেই, এটা অ্যান্টেরিয়র কলাম। মিডল কলাম হলো posterior half of the body and its ligament up to the pedicle এই পর্যন্ত। আর বাকি যেটা থাকলো পেডিকেল থেকে শুরু করে স্পাইনাস প্রসেস অ্যান্ড আপ টু দ্য ইন্টারস্পাইনাস লিগামেন্ট, সেইটা হলো পোস্টেরিয়র কলাম। খুব সিম্পল, বডির অ্যান্টেরিয়র হাফ, বডির পোস্টেরিয়র হাফ অ্যান্ড দেন স্পাইনাস প্রসেস অ্যান্ড ইটস লিগামেন্টস, এই 3টা ভাগ। এটা হলো অ্যান্টেরিয়র কলাম, একটা মিডল কলাম, পোস্টেরিয়র কলাম। 2টা কলাম যদি একসঙ্গে ভাঙা থাকে তাহলে আমরা ধরে নিই ইউজুয়ালি এটা আনস্টেবল। একটা কলাম ভাঙলে, যে কোনো একটা কলাম, হয় একটা স্পাইনাস প্রসেস ভাঙছে, এটা আমরা ধরে নিয়ে এটা কনজারভেটিভে ভালো হয়ে যাবে, স্টেবল ফ্র্যাকচার, এর ক্ষেত্রে অপারেশন বা অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। রোগীটাকে রেস্টে রেখে একটু যে কোনো ধরনের এক্সটার্নাল কিছু সাপোর্ট দিয়ে রাখলে পেশেন্টটা আস্তে আস্তে হিলিং হয়ে ভালো হয়ে যাবে। কিন্তু যখনই 2টা কলাম ভাঙা থাকবে, আনস্টেবল। আনস্টেবল মানে কি? এই রোগী যখন আবার হাঁটা শুরু করবে, যখন চলতে শুরু করবে, তখন এই যে ফ্র্যাগমেন্টেড পোর্শনটা, এইটা যে কোনো সময় কলাপস করবে। কলাপস করে কি হবে? স্পাইনাল ক্যানালের ভিতরে তার একটা ফ্র্যাগমেন্ট চলে আসবে, তখন তার স্পাইনাল কর্ডের উপরে চাপ পড়বে। চাপ পড়লে তার নিউরোলজিক্যাল ডেফিসিট হতে পারে। এইটা হলো আমাদের বিবেচনার বিষয়। শুধু বনি ফ্র্যাকচারটা আমাদের যে খুব বেশি আমাদের চিন্তায় ফেলে তা না। আমাদের মূল কনসার্ন হলো স্পাইনাল ক্যানালের ভিতরে যে কর্ডটা আছে, এখান থেকে যে রুটটা বের হয়, এই জিনিসগুলোর উপরে কোনো ধরনের চাপ পড়লো কিনা, ভেঙে যায়। এই কারণেই আমরা এটাকে স্টেবল এবং আনস্টেবল 2টা ভাগে ভাগ করি। নেক্সট হলো স্পাইনাল নিউরো অ্যানাটমি। স্পাইনাল নিউরো অ্যানাটমিতে আমরা বলতে পারি স্পাইনাল কর্ড, প্রায় জিজ্ঞাসা করা হয় কোথা থেকে কোন পর্যন্ত এটা এক্সটেন্ড করে। স্পাইনাল কর্ড এক্সটেন্ডস ফ্রম foramen magnum to lower border of lumbar 1 vertebra, এটা মাথায় রাখতে হবে, লোয়ার বর্ডার অফ লাম্বার 1 ভার্টিব্রা। এখানে লাম্বার 1 এর পরে তাহলে কি হয়? লাম্বার 1 এর পরে হয় কোনাস, লাস্ট পোর্শন, এর পরে হলো কর্ডা ইকুইনা। কর্ডা ইকুইনা, হোয়াট ইজ কর্ডা ইকুইনা? কর্ডা মিন্স লেজ, ইকুইনা মিন্স হর্স, ঘোড়া, লেজ, টেইল অফ হর্স। যখন এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই কর্ডা ইকুইনাতে কতগুলা নার্ভ রুটস থাকে। এখানে হলো নার্ভ রুটস শুরু হয়ে যায়, এখানে এই ইনফরমেশনটা মাথায় ঢুকাতে হবে। 48 নার্ভ রুটস এখানে থাকে, টোটাল 48 নার্ভ রুটস। আচ্ছা, কর্ডা ইকুইনাতে, কর্ডা ইকুইনা নিয়ে আমরা একটু পরেই আবার আলাপ করব। আচ্ছা, স্পাইনাল এর ভিতরে তাহলে স্পাইনাল কর্ডের ভিতরে কি থাকবে? সেন্ট্রাল গ্রে ম্যাটার, পেরিফেরাল হোয়াইট ম্যাটার। পরের স্লাইডে যদি আমরা আসি, এরকম ছবি আমরা দেখতে পাই যে স্পাইনাল কর্ড L1 এ এসে এরকম হলো এবং প্রত্যেকটা জায়গা থেকে একটা করে রুট এটা বের হয়ে গেল। দেন কোনাস, অ্যান্ড দিস ইজ দ্য টপ নার্ভ ফাইবার্স। এইখানে টোটাল 48 নার্ভ রুটস থাকে। 48 নার্ভ রুটস কিভাবে? 5 লাম্বার, 5 স্যাক্রাল, 2 কক্সিজিয়াল, 5 লাম্বার, 5 স্যাক্রাল, 2 কক্সিজিয়াল।
তাহলে 5 5 10 আর 2 12, 12টা ডান পাশে রাইট সাইডে 12টা, লেফট সাইডে 12টা, 24টা। প্রত্যেকের অ্যান্টেরিয়র রুট অ্যান্ড পোস্টেরিয়র রুট, তাহলে হলো 48 নার্ভ রুটস রিমেইনস ইন দ্য কর্ডা ইকুইনা হেয়ার। আচ্ছা, এখন L1 এর পরে যখন L2 তে গেল তখন 4টা নার্ভ রুট এক্সিট করে বের হয়ে গেল, ডান সাইড দিয়ে 2টা, বাম সাইড দিয়ে 2টা, দুই সাইড দিয়ে চলে গেলে L2 তে যে আমরা পাবো হলো L2 তে যে পাবো আমরা 44, L3 তে যে 40, L4 এ যে 36। এইভাবে যত নিচে নামবো রুটের সংখ্যা তত কমবে। এখানে টোটাল আছে 48, এরপরে প্রত্যেকটা ভার্টিব্রাল লেভেল যাওয়ার পরে 4টা করে রুট কমতে থাকবে, কারণ 4টা এক্সিট হয়ে চলে যাবে। আচ্ছা, এখন আমরা কর্ডা ইকুইনার সম্পর্কে একটা খুব কমন একটা কথা আমরা জানি, কর্ডা ইকুইনা সিনড্রোম। কর্ডা ইকুইনা সিনড্রোম হলো যখন কোনো কিছু কারণে এই কর্ডা ইকুইনার উপরে কম্প্রেস করে। কম্প্রেস করতে পারে কি কি? ভার্টিব্রাল ইনজুরি হলে ভার্টিব্রাল বডিটা এসে কম্প্রেস করতে পারে, স্পাইনাস প্রসেস ভেঙে যে কম্প্রেস করতে পারে, হেমাটোমা কম্প্রেস করতে পারে, এখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক এসে কম্প্রেস করতে পারে, কোনো ট্রমা ছাড়া অন্য কারণগুলোর ভিতরে এখানে কোনো টিউমার কম্প্রেস করতে পারে, অথবা কোনো অ্যাবসেস যেমন টিউবারকুলাস অ্যাবসেস, অথবা কোনো অ্যানারোবিক বা অ্যারোবিক যে অ্যাবসেসগুলো আছে সেগুলো এখানে অ্যাবসেস ফর্মেশন হলে সেটাও এখানে কম্প্রেস করতে পারে। কম্প্রেস করলে কি হবে? কম্প্রেস করলে যে জিনিসটা হবে যে এইখানকার সাপ্লাইটা যায় হয় লোয়ার লিম্বে। তো লোয়ার লিম্বের যে কোনো নার্ভের উপরে আমাদের মনে রাখতে হবে 3টা জিনিস, সেটা হলো মোটর, সেন্সরি অ্যান্ড অটোনমিক। 3টা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, যে এই নার্ভের উপরে চাপ দিলে এই নার্ভটার কোনো মোটর সাপ্লাই আছে কিনা, কোনো সেন্সরি সাপ্লাই আছে কিনা, তার কোনো অটোনমিক সাপ্লাই আছে কিনা। এইখানকার মোটর সাপ্লাই হলো লোয়ার লিম্ব, 2 পা, তাহলে 2 পা অবশ হবে, দুর্বল হবে। আর সেন্সরি হলো তার সেন্সেশন কমে যাবে। কোন জায়গায় সেন্সেশন? লোয়ার লিম্বের সেন্সেশন কমবে। আর একটা কি হয় যে পেরিনিয়াল বা পেরিঅ্যানাল হাইপোস্থেসিয়া হয়, তাহলে এটা হলো সেন্সরি সিমটম। অটোনমিক হলো এইখানে যে S234 যে নার্ভটা সেটা ব্লাডার অ্যান্ড বাউলকে কন্ট্রোল করে, তাহলে সেটার উপরে যখন চাপ পড়বে তখন ব্লাডার অ্যান্ড বাউল কন্ট্রোল হারাবে। এই 3টা একসঙ্গে মিলায় আমরা বলি কর্ডা ইকুইনা সিনড্রোম। এইটা আমাদের নিউরোসার্জন বা স্পাইনাল সার্জনদের জন্য খুব একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস। হোয়েন কর্ডা ইকুইনা সিনড্রোম হ্যাপেন্স, এই জিনিসটা, এটা 2টা জিনিস আছে। একটা হলো এটা হলো সার্জিক্যাল ইমার্জেন্সি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো লিগাল কিছু ব্যাপার আছে, যে তুমি অপারেশন করার আগেই তার কর্ডা ইকুইনা সিনড্রোম হয়েছিল কিনা। যদি অপারেশন করার আগেই কর্ডা ইকুইনা সিনড্রোম হয়ে থাকে সেটা তোমার ডকুমেন্টেড থাকতে হবে। তা না হলে কি হবে, যে তুমি অপারেশন করে হয়তো নার্ভ নষ্ট করে ফেলছো, এই কারণে হয়তো এখন তার কর্ডা ইকুইনা সিনড্রোম ডেভেলপ করেছে, যে কারণে পেশেন্ট আবার কম্পেনসেশন চাইতে পারে। সো এই কর্ডা ইকুইনা সিনড্রোম আর একটা রোগীর জন্য ইম্পর্টেন্ট, যেটা যে কর্ডা ইকুইনা সিনড্রোম যখন ডেভেলপ করবে উইদিন 48 আওয়ার্স এই কর্ডা ইকুইনা সিনড্রোমের যে কম্প্রেসিং এলিমেন্ট সেটাকে ডিকম্প্রেস করতে হয়, তা না হলে এটা কমপ্লিট রিকভারি হয় না। এইটা হলো ইম্পর্টেন্ট, এই মেসেজটা সবার থাকতে হবে। অনেক সময় আমরা বলি যে ওই যে পিএলআইডি, যেমন লাম্বার ডিস্ক প্রোল্যাপসে আমরা কখন অপারেশন করি? একমাত্র ইমার্জেন্সি অপারেশন হলো, মানে একেবারে করতেই হবে, অ্যাবসলিউট ইন্ডিকেশন হলো কর্ডা ইকুইনা সিনড্রোম। কর্ডা ইকুইনা সিনড্রোম, এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে, সবার জানা থাকা উচিত কর্ডা ইকুইনা সিনড্রোম কি, হোয়াট ইজ কর্ডা ইকুইনা, এখানে কতগুলা নার্ভ রুট থাকে এবং এটা কিভাবে কি কি জিনিস সমস্যা হতে পারে। সেটা হলো লোয়ার লিম্ব মোটর উইকনেস থাকবে, সেন্সরি হলো পেরিনিয়াল বা পেরিঅ্যানাল হাইপোস্থেসিয়া, আর বাউল ব্লাডার ইনভলভ। কিভাবে বাউল ব্লাডার ইনভলভমেন্টটা 2টা হতে পারে, একটা হলো রিটেনশন অথবা ওভারফ্লো ইনকন্টিনেন্স, মানে রিটেনশন হয়ে যেতে পারে অথবা ইনকন্টিনেন্স, দুইটা ইনকন্টিনেন্স মানে ফোটায় ফোটায় ঝরে পড়ে, আর রিটেনশন বলতে পুরা প্রস্রাব হচ্ছে না, 2টা জিনিস ঘটতে পারে। আচ্ছা, এটা স্পাইনাল কর্ডের একটা পিকচার, সব বইয়ে আছে। এটা কোথায় কি থাকে, সেন্ট্রাল গ্রে ম্যাটার, পেরিফেরাল হোয়াইট ম্যাটার, কলাম আকারে থাকে। এটা তোমরা সাজানো থাকে, যে সার্ভাইকালটা একটু ভিতরের দিকে, থোরাসিকটা মাঝখানে, লাম্বোর সার্কেলটা ইতে, ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিক্স থেকে স্পাইনাল ট্র্যাক্ট, এটা মোটর, এটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, তার মানে এটা সেন্সরি। আর পিছনে হলো ডরসাল
এটা ফ্যাসিকুলাস গ্রাসিলিস, ফ্যাসিকুলাস কিউনেটাস, এগুলো সেন্সরি নিয়ে যায়, এটাও একটা প্যাটার্ন আকারে থাকে। ওকে, আচ্ছা, এখন হলো যে একটা স্পাইনাল ইনজুরির ক্ষেত্রে আমরা ব্রেনে যেমন পেয়েছিলাম প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি ইনজুরি, এখানেও একই কথা। প্রাইমারি ইনজুরি, স্কেলেটাল ফ্র্যাকচার ফেল টু ডিসিপেট এনার্জি অফ প্রাইমারি ইনসাল্ট, রেজাল্ট ইন ডাইরেক্ট এনার্জি ট্রান্সফার টু নিউরাল এলিমেন্ট। নিউরাল এলিমেন্টটাই হলো আমাদের মেইন কনসার্ন ভার্টিব্রাল বডির চাইতে। এটা কিভাবে হতো? ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাক্সিয়াল লোডিং, রোটেশন আর ট্র্যাকশন। ফ্লেকশন অথবা এক্সটেনশন। অ্যাক্সিয়াল লোডিং, উপর থেকে কোনো একটা ভারী জিনিস পড়লো মাথার উপরে, বোঝা নিয়ে মানুষ যখন যায় তখন এটা হয়। আমাদের যে ওয়ার্কিং পিপল আছে তাদের ক্ষেত্রে এটা হয়। রোটেশন বলতে স্পাইনাল কর্ডটা ঘুরে গেল। ট্র্যাকশন, টান লেগে হতে পারে। কম্প্রেশন অফ কর্ড বাই বনি ফ্র্যাগমেন্টস অর ডিস্ক, এইটা হলো আমাদের কনসার্ন। লাস্ট যে কথাটা আমরা বললাম যে কম্প্রেশন অফ কর্ড বাই বনি ফ্র্যাগমেন্টস অর ডিস্ক, এই বনি ফ্র্যাগমেন্টস অর ডিস্ক, আর একটা জিনিস আছে সেটা হলো ব্লাড। এই তিনটা জিনিস দিয়ে কম্প্রেশন হতে পারে কর্ড, এইটা হলো আমাদের কনসার্ন। আচ্ছা, সেকেন্ডারি ইনজুরি কিভাবে হবে? হেমোরেজের কারণে, ইডেমা, ইস্কেমিয়া। এখানে সেকেন্ডারি ইনজুরি, প্রোলংড হাইপোটেনশন, পুয়ার অক্সিজেনেশন। ব্রেইন আর স্পাইনাল কর্ড কিন্তু মাথায় রাখতে হবে, স্পাইনাল কর্ড ইজ আপ টু লাম্বার 1, স্পাইনাল কর্ড এক্সটেন্ডস টু লাম্বার 1। লাম্বার 1 এর পরে কোনো স্পাইনাল কর্ড নাই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। লাম্বার 1 এর পরে কি আছে? কর্ডা ইকুইনা। লাম্বার 1 এর পরে কি আছে? কর্ডা ইকুইনা ইজ পেরিফেরাল নার্ভ, কর্ডা ইকুইনা ইজ পেরিফেরাল নার্ভ। Spinal cord up to lumbar 1, this is part of CNS, lumbar 1 vertebral body পর্যন্ত। ওকে, তাহলে এখানেও ওই ব্রেইনের মতো সেকেন্ডারি ইনজুরি হতে পারে। আচ্ছা, এখন আমরা খুব কমন একটা মুখোমুখি হই যে আমাদের মনে করো যে একটা রুগী স্পাইনাল কর্ড ইনজুরি নিয়ে আমাদের কাছে আসলো। কিভাবে আসলো? যে আমরা ওয়ার্ডে, বিশেষ করে ওয়ার্ডে যেটা হয় যে একটা রুগী গাছ থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আমাদের লোকজন ধরাধরি করে ওয়ার্ডে নিয়ে আসছে। ওয়ার্ডে আনার পরে আমরা কি দেখলাম? যে রুগীটা হাত এবং পা দুইটা মুভ করতে পারছে না, তার প্রস্রাবটা আটকে আছে এবং তার ঘাড়ে প্রচন্ড ব্যথার কথা বলছে। এইটা হলো কমন প্রেজেন্টেশন। আর একটা রুগী কিভাবে আসতে পারে? যে হাত নাড়াচ্ছে কিন্তু দুই পা নাড়াচ্ছে না এবং প্রস্রাব বন্ধ, এটা একটা হতে পারে। সাথে তার পিঠে ব্যথা আছে বা কোমরে ব্যথা আছে। আর একটা রুগী আছে যে হাত পা সবই নাড়াচ্ছে কিন্তু পিঠে তার ব্যথা আছে। তাহলে এই যে তিনটার কথা বললাম, এই তিনটা রুগী নিশ্চয় তিনটা ভাগে আমাদেরকে ভাগ করতে হবে, ফেলতে হবে। তাহলে স্পাইনাল কর্ড ইনজুরিকে আমরা ক্লাসিফাই করতে পারি। প্রথম আমরা অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন করলাম যে এটা কি সার্ভাইকাল ইনজুরি না ডরসাল ইনজুরি অর থোরাসিক ইনজুরি অর লাম্বোস্যাক্রাল ইনজুরি, তিনটা ভাবে ভাগ করলাম। এখন এর নিউরোলজি, অর্থাৎ রুগীটা কতটুকু নাড়াতে পারছে বা পারছে না, তার কি কি সিমটম আছে, এইটা হলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কি জন্য? রুগীরা আমাদের কাছে প্রশ্ন করে যে আমার এই রুগীটা যে হাত পা নাড়াতে পারছে না, এই রুগীটা ভালো হবে কিনা, তাই তো? যে কোনো রোগ হলে রুগীদের একটাই প্রশ্ন থাকে যে স্যার আমার কি হয়েছে আর আমার রুগীটা ভালো হবে কিনা, এটা খুব কমন। তাহলে আমাদেরকে এই দুইটা নলেজ অর্জন করতে হবে, যে জানতে হবে যে রুগীর কি হয়েছে এবং রুগীটা ভালো হবে কিনা। ভালো হলে কি করতে হবে, ভালো না হলে বা এটা যে কন্ট্রোলে রাখতে হলে এইভাবে তোমার এক্সপ্লানেশন, সায়েন্টিফিক এক্সপ্লানেশনটা জানতে হবে। এই জন্যই এই ধরনের ক্লাসিফিকেশন আমরা করি। কি করছে? এশিয়া ইম্পেয়ারমেন্ট স্কেল ইউজড ইন গ্রেডিং দ্য ডিগ্রি অফ ইম্পেয়ারমেন্ট। কতটুকু খারাপ স্পাইনাল কর্ড ইনজুরিটা, কতটুকু খারাপ, সেটা হলো আমেরিকান স্পাইন ইনজুরি অ্যাসোসিয়েশন, এশিয়া, সংক্ষেপে এশিয়া বা এশিয়া, আমেরিকান স্পাইন ইনজুরি অ্যাসোসিয়েশন, তারা একটা ক্লাসিফাই করছে। খুব সহজ, এটা হলো 5টা ABCDE। ABCD, ওকে, ভেরি গুড। একটা হলো এক্সট্রিম ভালো, একটা হলো এক্সট্রিম খারাপ। কোনটা ভালো? ই ইজ সবচেয়ে এক্সট্রিম ভালো, এ সবচেয়ে খারাপ। সবচেয়ে খারাপ কি হতে পারে? আমরা জানি যে স্পাইনাল ইনজুরি হলে কর্ডে চাপ পড়বে। কর্ডে যদি চাপ পড়ে, আমি কিন্তু কথা বলছি কর্ড, স্পাইনাল ইনজুরি হলে কর্ডে চাপ পড়বে। কর্ডে চাপ পড়লে কর্ডের কাজ কি? কর্ডের কাজ হলো মোটর সেন্সরি, এই দুটা সাপ্লাই দেওয়া লিম্বে, আপার লিম্বে, সার্ভাইকাল অংশটা আপার লিম্বে দেয়,
থোরাসিক বা লাম্বো স্যাক্রাল রিজিয়নটা লোয়ার লিম্বে দেয়। এই তো কাজ। তাহলে আমার সাথে কিছু অটোনমিক কাজ আছে, সেটা পড়ে। মোটর আর সেন্সরি, এই দুইটা আমাদের মোস্ট কনসার্ন। তাহলে মোটর আর সেন্সরি, হাত এবং পা, এই দুইটা জিনিস আমার স্পাইনাল কর্ডের কাজ। তাহলে নো মোটর নো সেন্সরি, তার হাতে কোনো শক্তি নাই, তার কোথাও চিমটি দিলে কোন রকম কোনো সেন্সেশন নাই, এটা সবচেয়ে খারাপ। এটা হলো এ, কমপ্লিট। এটাকে বলা হয় কমপ্লিট কর্ড ট্রান্সেকশন, কর্ড ট্রান্সেক্টেড হয়ে গেছে টোটালি। নো সেন্সরি অর মোটর ফাংশন ইজ প্রিজার্ভড ইন দ্য স্যাক্রাল সেগমেন্ট ইজ 4-5, মানে নিচের দিক কোথাও নাই। বি হলো ইনকমপ্লিট। কি ইনকমপ্লিট তাহলে? তাহলে এর হলো যে মোটর থাকবে না, মোটর থাকবে না কিন্তু সেন্সরি থাকবে, সেন্সরি থাকবে। সিতে কি হবে? সিতে কি হবে? সেন্সরি তো থাকবেই, মোটর থাকবে কিন্তু মাসেল গ্রেড লেস দ্যান 3, নট ইউজফুল। মাসেল গ্রেড লেস দ্যান 3, মাসেল গ্রেড আমরা জানি 0, 1, 2, 3, 4, 5। 0 নো মুভমেন্ট, মোটেই নড়ে না। 1 ফ্লিকার, একটু সাইড এইভাবে নড়ে। 2 হলো যে সাইড টু সাইড বাট নট এগেনস্ট দ্য গ্র্যাভিটি। এরপরে 3 এগেনস্ট দ্য গ্র্যাভিটি বাট নট এগেনস্ট রেজিস্ট্যান্স। 4 হলো এগেনস্ট রেজিস্ট্যান্স বাট নট নর্মাল। 5 হলো নর্মাল। তো এইটার ইনকমপ্লিট সিতে আমরা হলো লেস দ্যান 3, লেস দ্যান 3, তার মানে এগেনস্ট দ্য গ্র্যাভিটি উঠে কিন্তু নট এগেনস্ট দ্য রেজিস্ট্যান্ট। এটা হলো কথা। মোট কথা হলো সিতে হলো সেন্সরি থাকবে, মোটর লেস দ্যান 3। ডিতে ইনকমপ্লিট, এটা হলো সেন্সরি তো থাকবেই, মোটর 4 বাট নট নর্মাল। ইতে হলো সেন্সরি মোটর দুইটাই আছে, অনলি হয়তো কিছুটা পেইন আছে। ই তাহলে এক্সট্রিম খারাপ হলো এ, নো মোটর নো সেন্সরি। সবচেয়ে ভালো হলো ই, মোটর সেন্সরি অল আর ইনট্যাক্ট, অনলি কিছুটা পেইন আছে। এটা হলো আমাদের ইয়েতে। আর মাঝখানে বি সি ডি। বিতে আমরা বললাম যে সেন্সরি কিছুটা আছে, মোটর এরকম নাই। সিতে হলো সেন্সরি তো আছেই, মোটর লেস দ্যান 3। ডিতে সেন্সরি আছে, মোটর আছে মোর দ্যান 3 কিন্তু নট নর্মাল। ইতে অল আর নট। এই 5টা ক্লাসিফিকেশন আমাদের মনে। কেন আমরা এই ক্লাসিফিকেশনটা করব? ক্লাসিফিকেশন করব ওই যে রুগী আমাকে জিজ্ঞাসা করছে যে আমার পেশেন্টটার যে এই অবস্থা, হাত পা নাড়াতে পারছে না, এ কি ভালো হবে না হবে না? ইয়েস, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই কোশ্চেন আনসার করার জন্য আমাকে এটা জানতে হবে, অ্যাসেসমেন্টটা করতে হবে। যদি পেশেন্টটা এরকম হয়, গ্রেড এ, কমপ্লিট কর্ড ট্রান্সেকশন, নো মোটর নো সেন্সরি বিলো দ্য লেভেল, কোনো মোটর বা সেন্সরি কিছু নাই, এই পেশেন্টটাকে আমরা যতই ওকে স্পাইনাল কর্ডের চাপ সরাই যাই করি না কেন, এই পেশেন্টটা ভালো হবে না, রিকভারি হবে না। এটা কি? এটা তাকে এটা এক্সপ্লানেশন দিতে হবে, বলতে হবে যেটা আপনি যেখানেই যান না কেন, পৃথিবীর যেখানেই যান না কেন, আমেরিকা যান, সিঙ্গাপুর যান, আপনি যেখানে যান, থাইল্যান্ড যান, যেখানে আপনার যত হায়ার সেন্টার আছে, দেয়ার ইজ নো রিকভারি। এই রিকভারি হওয়ার কোনো চান্স নাই। তাহলে আপনি শুধু শুধু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে তার আর্থিক নষ্ট করার দরকার নেই। আরেকটা জিনিস বলে রাখি, আমরা যেহেতু একটা পেরিফেরির জায়গা থেকে তোমাদের উদ্দেশ্যে কিছু বলছি। পেরিফেরি বলতে আমরা বলি নট দ্য আওয়ার ক্যাপিটাল সিটি ঢাকা, এটা উত্তরবঙ্গের, আমরা রাজশাহী মেডিকেলে কাজ করি। আমাদের এখানে প্রচুর এই স্পাইনাল ইনজুরি পেশেন্ট প্রতিদিন আসছে। আমাদের ওয়ার্ডের প্রায় 80 to 90% নিউরোসার্জিক্যাল কেসই হলো স্পাইনাল ইনজুরির কেস। এবং আমরা কনফিডেন্টলি বলি যে any spinal injury or any spine case we can manage it with world class standard, এটা আমরা কনফিডেন্টলি বলি। তাহলে এই যে কনফিডেন্সটা কিভাবে বলতে পারি আমরা অ্যাসেসমেন্ট করে। অ্যাসেসমেন্ট না করে তো বলা যাবে না, তাই না, যে এটা কোথাও হবে না, আপনার এটা কোথাও হবে না। যদি কোথাও হয় তাহলে আমাদের এখানে হবে। এই কনফিডেন্সটা তোমার যে কোনো পেশেন্টকে যদি তুমি কনফিডেন্টলি বলতে পারো, তাহলে তাদের কি হবে, তাদের এই যে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি বা যে এখানে হবে না তাহলে অন্য জায়গায় হবে, এরকম যে দৌড়াদৌড়ি থেকে তাদেরকে রক্ষা করতে পারবা। তাদের এইটা হলো উদ্দেশ্য, যে পেশেন্টের তার সময়, শ্রম, কষ্ট থেকে লাঘব দেওয়া। হ্যাঁ, যদি সে জানে যে পৃথিবীর কোথাও হবে না, তাহলে সে চিন্তা করবে যে না, তাহলে এখানে যেটা হবে সেটাই আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এটা কনফিডেন্টলি বলতে পারো তুমি। কখন? নো মোটর নো সেন্সরি। এটার ইয়েতে ইনকমপ্লিট হলে তখন দেয়ার ইজ চান্স অফ রিকভারি। এটা
এই জন্য আমাদেরকে জানতে হবে যে কখন আমরা সায়েন্টিফিক্যালি এটা বলতে পারবো। এই ফ্রাঙ্কেল ক্লাসিফিকেশন অফ স্পাইনাল কর্ড ইনজুরি একই রকমই, শুধু এখানে একই ABCDE, অ্যাবসেন্ট মোটর অ্যান্ড সেন্সরি ফাংশন এ, বি তে হলো সেন্সরি ফাংশন প্রেজেন্ট, মোটর ফাংশন অ্যাবসেন্ট, সি তে সেন্সরি ফাংশন প্রেজেন্ট, মোটর ফাংশন প্রেজেন্ট বাট নট ইউজফুল, MRC গ্রেড লেস দ্যান 3, সেন্সরি ফাংশন প্রেজেন্ট, মোটর ফাংশন ইউজফুল, MRC গ্রেড মোর দ্যান 3, আর ই হলো নর্মাল ফাংশন। এটা ফ্রাঙ্কেল ক্লাসিফিকেশন, একই টাইপের, একটু দুইটার কম্বিনেশন করে এটা আমরা বুঝালাম, এটা মনে রাখতে হবে। আচ্ছা, দেন আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমাদের জানতে হবে, যখন আমরা ব্রেইন বা স্পাইনাল কর্ড নিয়ে কথা বলি, আমাদের যারা শিক্ষক ছিলেন কিছুদিন আগে বিশ্ব শিক্ষক দিবস গেল, আমরা আমাদের আজ পর্যন্ত যত শিক্ষক আমাদেরকে শিখিয়েছেন, নার্সারি থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, তারপরে কলেজ, মেডিকেল কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাস্টার্স, MS, FCPS, যত ডিগ্রি, যত শিক্ষক আমাদেরকে শিখিয়েছেন, আমরা সবাইকে আমার পক্ষ থেকে আমি আমার শিক্ষকদেরকে সালাম জানাই। কারণ একজন শিক্ষক সবাই যে খুব সুন্দরভাবে পড়াতে পারেন তা না, সবাই যে অনেক কিছু করেন, কিন্তু তারা আমাদের আদর্শ, তারা তাদের জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছে। আচ্ছা, তো তাদের কথাই স্মরণ করে বলছি যে আমরা যখন দিন মোহাম্মদ স্যারের ক্লাস করতাম ঢাকা মেডিকেলে, হ্যাঁ, তো স্যারদের এক একটা ছোট ছোট কথা এখনো পর্যন্ত আমাদের মনে পড়ে। তো প্রায় একটাই কথা, হোয়ার ইজ দ্য ইনজুরি, হোয়াট ইজ দ্য ইনজুরি, এই কথাটা আমাদের বারবার বলতেন। তা আমরা বলতাম যে এটা আবার কি, এখন ছাত্র পড়াতে এসে দেখছি যে না, দিস ইজ দ্য বেসিক, হোয়ার ইজ দ্য ইনজুরি, হোয়াট ইজ দ্য ইনজুরি, এইটাই হলো নিউরোসার্জারি, নিউরোলজির একেবারেই মানে গোড়ার কথা, যে তোমাকে প্রথমে অ্যাসেস করতে হবে যে ইনজুরিটা কোথায় আর ইনজুরিটা কোন ধরনের। ওকে, এটা আমি বলছি, কেন বলছি এটা ইয়ে করছি। এখন আমাদের যদি হোয়ার জানতে হয়, তাহলে জায়গা কয়টা ব্রেইন স্পাইনাল কর্ডে, নিউরোলজি বা নিউরোসার্জারিতে, সেটা আমাকে জানতে হবে, ম্যাপ, বাংলাদেশের ম্যাপ। তাহলে আমার জায়গা হলো অনলি 5: ব্রেইন, স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভ, নিউরোমাস্কুলার জাংশন, মাসল। ব্রেইন, স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভ, নিউরোমাস্কুলার জাংশন, মাসল। ব্রেইন, স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভ, নিউরোমাস্কুলার জাংশন, মাসল। এই 5টার বাইরে কোনো জায়গা নেই। স্পাইনাল কর্ডের 3টা পার্ট, সার্ভাইকাল, আর একটা হলো ডরসাল বা থোরাসিক, আর একটা লাম্বোস্যাক্রাল। এখন আমার লেশন, রুগী আসছে যে এক হাত এক পা নড়ে না। এটার মানে কি? এটার ইংরেজিতে বা আমরা ডাক্তারি ভাষায় বলি হেমিপ্লেজিয়া। এক হাত এক পা নড়ে না, হেমিপ্লেজিয়া। তাহলে তুমি এই কোন জায়গায় তুমি এটা নজর দিবে? ব্রেইন, মোটর এরিয়া, যে সাইডে, ডাইন সাইডে যদি হেমিপ্লেজিয়া আছে, বাম সাইডে মোটর এরিয়া ইজ ইনভলভ। তাহলে আমি সিটি স্ক্যান অর MRI অফ ব্রেইন করব। নেক্সট হলো যে রুগীর 4 হাত পা নড়ে না, কথাবার্তা তার সব ঠিক আছে, ক্রেনিয়াল নার্ভস অল আর ইনট্যাক্ট, সবকিছু ঠিক আছে, কথাবার্তার ওরিয়েন্টেশন, এভরিথিং ইজ ওকে। সে শুধু বলছে স্যার আমার ঘাড়ে ব্যথা, আমি হাত পায়ে শক্তি পাচ্ছি না। আচ্ছা, এখন হাত পায়ে শক্তি পাচ্ছি না, এটা তোমাকে অ্যাসেস করতে হবে যে হাত পায়ে শক্তি পাচ্ছে না। সে দেখা গেল যে হাতটা এরকম উপরে উঠাচ্ছে, কিন্তু তুমি লক্ষ্য করলে দেখবা যে গ্রিপ করতে পারছে না। এইভাবে ধরে আমি যদি গ্রিপটা চেক করি, সে গ্রিপ করতে পারছে না। এই গ্রিপ চেক করতে পারছে না, এই গ্রিপটাও কিন্তু সার্ভাইকাল কর্ডের কাজ। কোন জায়গায়? C7-8 এর কাজ। তাহলে C7-8 এ হয়তো 3-4টা স্কেপ পড়ে গেছে, এই জন্য সে হাতটা উঁচু করতে পারছে। 3-4 এর কাজ হলো এখানে। এটা 4, দিস ইজ 4, জাস্ট লাইক 4। হ্যাঁ, এটা হলো 6, দিস ইজ 6। হ্যাঁ, দিস ইজ 8 ইজ জাস্ট লাইক 2 ring ইজ 8। ওকে, তাহলে 4 এদিকে স্কেপ পড়ে গেছে, হাতটা সে উপরে উঠতে পারে কিন্তু গ্রিপ করতে পারছে না। সে এক পাশে একটু কম পারে, এক পাশে বেশি পারে, এটা অ্যাসেস করতে হবে। কারণ এটা যদি তুমি ধরে নাও যে এক পাশে পারে না মানে হেমিপ্লেজিয়া, তুমি ব্রেইনের সিটি স্ক্যান করতে দাও, তাহলে হবে না। তোমাকে অ্যাসেস করতে হবে যে এক পাশে হয়তো একটু বেশি পারে, এক পাশে কম পারে, কিন্তু 2 হাতেই তার শক্তি কম আছে, এটা অ্যাসেস করতে হবে। যখনই হাত ইনভলভ, সাথে পা ইনভলভ হবে, তাহলে কি হলো? এটা কোয়াড্রিপ্লেজিয়া। লেশনটা কোথায়? সার্ভাইকাল স্পাইন, লেশন ইন দ্য cervical spine, quadriplegia বা quadriparesis, lesion in the cervical spine. Next হলো dorsal আর lumbosacral, dorsal and lumbosacral এ কি হবে? প্যারাপ্লেজিয়া।
দুই পা দুর্বল হবে, হাত এসকেপ করে, হাতে পূর্ণ শক্তি আছে, অনলি তার দুই পা নড়ে না। এখানে দুইটা জায়গায় হতে পারে, ডরসাল অথবা লাম্বোস্যাক্রাল, দুই জায়গায়, এই দুটো জায়গায় কিন্তু মাথায় রাখতে হবে। এখন ডরসাল আর লাম্বোস্যাক্রালের দুইটা প্যারাপ্লেজিয়ার ভিতরে ডিফারেন্সটা কি, সেটা ট্রমার ক্ষেত্রে হয়তো আমরা ওই মুহূর্তে বুঝতে পারবো না, অনলি সেন্সরি লেভেল দেখে বুঝতে পারবো। কিন্তু যখন এটা অনেক দিন থেকে চাপ দিয়ে একটা লেশন হয়, তখন ডরসালের ক্ষেত্রে হয় স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া, লাম্বোস্যাক্রালে হয় ফ্ল্যাসিড প্যারাপ্লেজিয়া। ফ্ল্যাসিড প্যারাপ্লেজিয়া, স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া। কেন ফ্ল্যাসিড আর স্প্যাস্টিক? কারণ ডরসাল ইজ পার্ট অফ সিএনএস, আপার মোটর নিউরন। ডরসাল আপার মোটর নিউরন হলো ব্রেইন থেকে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কোথায় শেষ হচ্ছে? এলন, লাম্বার ওয়ানে স্পাইনাল কর্ড ফিনিশড, দেয়ার ইজ নো স্পাইনাল কর্ড বিলো দ্য লাম্বার ওয়ান। লাম্বার ওয়ানের নিচে হলে কখনোই স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া হবে না। কোন লেশন যখন লাম্বার ওয়ানের নিচে হবে, নেভার ইট উইল বি স্প্যাস্টিক, ইট মাস্ট বি ফ্ল্যাসিড। এটা মাথায় রাখতে হবে। তাহলে দুইটা প্যারাপ্লেজিয়ার ডিফারেন্স আমরা ট্রমার ক্ষেত্রে অন্যভাবে করতে হয়, আর ক্রনিকের ক্ষেত্রে অন্য জিনিস। তাহলে প্যারাপ্লেজিয়ার হবে ডরসালে আর লাম্বোস্যাক্রালে, সার্ভাইকালে হলে কোয়াড্রিপ্লেজিয়া হবে। তাহলে ব্রেন আর স্পাইনাল কর্ডের লেশনটা আমরা বুঝতে পারলাম, যে ব্রেনে হলে হেমিপ্লেজিয়া, স্পাইনাল কর্ডে হলে সার্ভাইকালে কোয়াড্রিপ্লেজিয়া আর কোয়াড্রিপ্যারাসিস, ডরসাল লাম্বোস্যাক্রালে হলে প্যারাপ্লেজিয়া। দেন পেরিফেরাল নার্ভ হলে কি হবে, যে ইয়ে দুর্বল হবে, একটা সাইড পেইন থাকতে পারে, এই নিউরোমাসকুলার জাংশনে মাসল। এই পাঁচটা জিনিসের কোন জায়গায় লেশন সেটা তোমাকে বুঝতে হবে। আমাদের স্পাইনাল কর্ডের আজকে আলোচনা বিষয়, এই জন্য আমরা সার্ভাইকালে হলে কোয়াড্রিপ্লেজিয়া, ডরসালে হলে প্যারাপ্লেজিয়া, লাম্বোস্যাক্রালে হলেও প্যারাপ্লেজিয়া। ডরসালের ক্ষেত্রে আমরা একটা সেন্সরি লেভেল পাবো, যে এই ডরসাল যে হয়তো দেখা যায় আম্বলিকাস লেভেল থেকে তার নিচের দিকে কোনো সেন্সেশন নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে ডরসালে। লাম্বোস্যাক্রালে হলে লাম্বার ওয়ানটা হলো হিপ, আমরা যে পকেটে একটা প্যান্টের সাইড পকেট দিয়ে যে হাতটা দেই, এটা হলো লাম্বার ওয়ান। সাইড পকেট দিয়ে আমরা হাত দিয়ে ইংগুইনাল রিজিয়ন যেটা পেলাম, এটা হলো লাম্বার ওয়ান। তার মানে এর নিচ থেকে সেন্সরি লেভেলটা ডিমিনিশ করবে সেন্সেশন দেখে। আচ্ছা, এখন আমরা একটা ইনজুরির ছবি দেখাচ্ছি। আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের দুইটা হলো আমাদের কমন জিনিস, এমআরআই অফ সার্ভাইকাল স্পাইন, এটা হলো টি